সালাম আলাইকুম। আপনারা স্কুলে পড়ছেন যদি ক্রোমোজোম এক্স ওয়াই হয় তাহলে জেন্ডার মেল, আর যদি ক্রোমোজোম এক্স এক্স হয় তাহলে জেন্ডার ফিমেল, এবং এই দুটো জেন্ডার বাদে আর কোনো জেন্ডার নাই। তবে এখন নতুন একটা জেন্ডার আবিষ্কৃত হয়েছে, ট্রান্সজেন্ডার, নট থার্ড জেন্ডার। ট্রান্সজেন্ডার কারা? কোনো একটা জেন্ডার নিয়ে জন্ম হওয়ার পর হঠাৎ একদিন তার মনে হয় যে, এই লাইনটা কোট করেন, হঠাৎ একদিন তার মনে হয় যে তিনি আসলে ওই জেন্ডারে কেউ না, তিনি আসলে তার অপোজিট জেন্ডারের মানুষ। আপনি যদি ব্রিটানিকা ডিকশনারি দেখেন, সেইখানে জেন্ডারের ডেফিনেশন বলতেছে আ পারসনস ওন সেন্স অফ বিং মেল, ফিমেল, সাম আদার কম্বিনেশন অফ মেল অ্যান্ড ফিমেল, অর নেইদার মেল নর ফিমেল। মানে তারাও কনফিউজড যে জেন্ডারের ডেফিনেশনটা আসলে কি হওয়া উচিত। কেউ যদি মেল হিসেবে জন্মগ্রহণ করে, ট্রান্সজেন্ডার হওয়ার পর তাকে বলা হবে ট্রান্সজেন্ডার ওম্যান। আর কেউ যদি ফিমেল হিসেবে জন্মগ্রহণ করে, ট্রান্সজেন্ডার হওয়ার পর তাকে বলা হবে ট্রান্সজেন্ডার মেল। এবং আমি এই ডেফিনেশনগুলো অনেক বিশ্বস্ত সোর্স থেকে কালেক্ট করছি। এই জেন্ডার কনভার্সনের জন্য জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করতে হয়, যেটার কস্ট 1,24,000 থেকে 1,40,000 ইউএস ডলার পর্যন্ত হয়ে থাকে। বাংলা টাকায় যেটা তারাই 1.5 কোটি টাকারও বেশি। ব্র্যাক ইউনিভার্সিটির সাইকোলজি লেকচারার আসিফ মাহতাব উচ্চ কয়েকদিন আগে একটা সেমিনারে ক্লাস 7-এর হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স বইয়ের একটা স্টোরি নিয়ে অবজেকশন করে। এখন অনেকে বলতে পারেন যে এই গল্পটাতে আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে 3টা পয়েন্টে। নাম্বার 1, ছেলেদের মতো হলেও মনে মনে আমি একজন মেয়ে। এই মনে মনে জেন্ডার কারা হয়? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কারা? যারা একটা জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করার পর হঠাৎ একদিন তাদের মনে হয় যে তারা আসলে ওই জেন্ডারে কেউ না, তারা আসলে তার অপোজিট জেন্ডারের মানুষ। তারপরে তার সার্জারির মাধ্যমে তার জেন্ডারটা চেঞ্জ করে নেয়। এখন যদি কেউ ট্রান্সজেন্ডার ওম্যান হয় তাহলে হি উইল ইন্টারকোর্স উইথ আ মেল, বাট হি ইজ অ্যাকচুয়ালি আ মেল। আর কেউ যদি ট্রান্সজেন্ডার মেল হয় তাহলে হি উইল ইন্টারকোর্স উইথ আ ফিমেল, বাট শি ইজ অ্যাকচুয়ালি আ ফিমেল। অ্যান্ড দিস ইজ কল্ড homosexuality, but and homosexuality is not permitted in Islam. যেহেতু বাংলাদেশের মেজরিটি অফ দ্য জনগণ ইসলামকে ফলো করে, তাই তারা এই হোমোসেক্সুয়ালিটি বা ট্রান্সজেন্ডারের কনসেপ্টটা কখনোই একসেপ্ট করবে না। নাম্বার 2, শরীফ ট্রান্সজেন্ডার হইলে সে কিভাবে হিজড়ার কাছে গেল? হিজড়া এবং ট্রান্সজেন্ডার দুইটা ডিফারেন্ট টার্ম। হিজড়া তাদেরকে বলা হয় যাদের শরীরে কোনো জেনেটিক্যাল ফল্টের কারণে দুইটা জেন্ডার অ্যাপিয়ার হয়েছে, কিন্তু তাদের ভেতরেও মেল এবং ফিমেল আছে। নাম্বার 3, শরীফ কেন গুরুমার কাছে গেল? শরীফ তার নিজের বাড়িতে থাকবে। বাংলাদেশ গভর্নমেন্ট হিজড়াদেরকে তাদের রাইট দিছে, তারা পড়াশোনা করতে পারবে, তারা গভর্নমেন্ট জব করতে পারবে, তাদের জন্য মাদ্রাসা করা হয়েছে, স্কুল করা হয়েছে। বাংলাদেশের জন্মের পর থেকে 1980 সাল পর্যন্ত এমন কোনো বই পাওয়া যায় না যেখানে হোমোসেক্সুয়ালিটি বা হোমোসেক্সুয়াল এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এর কারণটা ছিল আমাদের সাবকন্টিনেন্টের মানুষজন শুরু থেকে অনেক বেশি রিলিজিয়াস। তারা এসব ন্যাকামি টাইপের কোনো ওয়ার্ড ব্যবহার না করে তারা ডিরেক্টলি পাইকম বা অ্যানাল সেক্স এই ওয়ার্ডটা ব্যবহার করতো। আর ওই সময় মানুষজন এই টাইপের কোনো জিনিসকে অশ্লীল বলে মনে করত। আর এই কারণে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট 1860-তে সেকশন 377-এর আন্ডারে একটা ল চালু করে। সেকশন 377-এ বলা হইতেছে, এনি টাইপ অফ ইন্টারকোর্স এগেনস্ট দ্য অর্ডার অফ নেচার উইথ এনি ম্যান, ওম্যান অর অ্যানিমেল, she shall be punished with imprisonment for life or imprisoned for 10 years and shall also be liable to fine. আর এই লটা থাকার কারণে বাংলাদেশে এলজিবিটিকে পারমিট নেই। ব্রিটিশরা চলে যাওয়ার পরও পিনাল কোড এই সেকশন 377 জারি রাখে। তারপর ইন্ডিয়া পাকিস্তানের পরেও এই উভয় দেশ এই সেকশন 377 জারি রাখে। তারপর বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পরেও এই 3টা কান্ট্রি এই সেকশনটাকে জারি রাখে। বর্তমানে এই সেকশন 377 ফলো করে বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, পাকিস্তান, ইভেন শ্রীলঙ্কাও এই সেকশন 377 ফলো করে। কিন্তু সেকশন 365-এর নামে 2018 সালে ইন্ডিয়া এই সেকশন 377 বাতিল করে দেয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে বাংলাদেশে কিভাবে এই এলজিবিটিকিউ বা গে এর কনসেপ্ট প্রচারণা শুরু হইল? 1999-এ রেঙ্গু নামের একজন ফরেনার গে বাংলাদেশ নামে প্রথম বাংলাদেশে কোনো গেদের জন্য গ্রুপ ওপেন করে। এই গ্রুপে মোটামুটি 1000-এর মতো সদস্য ছিল, কিন্তু কয়েক বছর পর রেঙ্গুর মিথ্যা হওয়ার কারণে এই গ্রুপটা বা গ্রুপের কার্যক্রমগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। তারপর 2002 সালে ইয়াহুতে টিন গে বাংলাদেশ এবং বয়েজ অনলি বাংলাদেশ নামে আবার 2টা গ্রুপ ওপেন করা হয়, কিন্তু কয়েকদিন পরে ইয়াহু থেকে এই 2টা গ্রুপকে ডিলিট করে দেওয়া হয়।
তারপর নাম পরিবর্তন করে টিনকে বাংলাদেশকে করা হয় বাংলাদেশ গে বয়েজ, এবং বয়েজ অনলি বাংলাদেশকে করা হয় বয়েজ অফ বাংলাদেশ। বয়েজ অফ বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ফর বাংলাদেশে গে সোসাইটি, এবং এই গ্রুপটার মেইন টার্গেটটা হইল এই সেকশন 377কে ভ্যানিশ করা এবং বাংলাদেশে গে সোসাইটি ইস্টাবলিশ করা। এতদিন শুধুমাত্র গোপনে বা অনলাইনে এলজিবিটিকিউ এর প্রচারণা হইতেছে, কিন্তু 2014 সালে বাংলাদেশে ফার্স্ট এলজিবিটিকিউ ম্যাগাজিন পাবলিশ করে, যেটার নাম ছিল রূপবান। 2016 সালে এই রূপবান ম্যাগাজিনের ফাউন্ডার জুলহাজ মান্নানের মৃত্যুর পর থেকে এই এলজিবিটিকিউ এর প্রকাশ্য প্রচারণা তুলনামূলকভাবে কমে যায়। পশ্চিমা কান্ট্রি সহ বিভিন্ন অর্গানাইজেশন বাংলাদেশের উপর বেশ ভালোই প্রেশার ক্রিয়েট করতেছে এই এলজিবিটিকিউ এর রাইট প্রতিষ্ঠা করার জন্য। 2013 সালে ইউএন পপুলেশন ফান্ড সহ আরো বেশ কিছু এনজিও বাংলাদেশকে এই এলজিবিটিকিউ এর রাইট দেওয়ার জন্য আহ্বান জানায়, কিন্তু বাংলাদেশটা না করে দেয়। 2014 সালে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশকে এই এলজিবিটিকিউ এর রাইট প্রতিষ্ঠা করার জন্য সাজেস্ট করে, কিন্তু বাংলাদেশটা তখনও না করে দেয়। 2017 সালে হিউম্যান রাইটসের রিপোর্টে এলজিবিটিকিউ সদস্যদেরকে রাইট দেওয়ার জন্য তারা বেশ কিছু পয়েন্ট তুলে ধরে। আসলে পশ্চিমা কান্ট্রি বা এই সকল সংস্থাগুলোর মেইন অবজেকশন জায়গা হলো এই সেকশন 377। এদের মতে এই সেকশন 377 এর অ্যাডভান্টেজের কারণেই রাইটটা পাইতেছে না। ইউএসএ এলজিবিটিকিউ এর রাইট ইস্টাবলিশ করার জন্য ডিসেন্টিস নামে একটা প্রোগ্রাম লঞ্চ করে। এর জন্য তারা বাংলাদেশে $8,50,000 খরচ করে, এবং তাদের এই টোটাল প্রোগ্রামের বাজেটটা হচ্ছে $30 বিলিয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ।